মুহূর্তে আমরা শিলভদ্র দত্তর বাড়ির সামনে, দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র বাবুর সঙ্গে আজকে আমরা নেতার সাথে ভোটের পথে। শিলভদ্র বাবু নমস্কার, সুপ্রভাত। আজ যেটা বলছিলাম আপনাদেরকে, শিলভদ্র বাবুর সঙ্গে আমরা ভোটের পথে বেরিয়ে পড়বো। তো আজকে কোথায়, কোন দিকে বেরোনোর প্ল্যান শিলভদ্র? আজকে এখন বেরোবো দমদম। দমদম আজকে কি সারাদিন দমদম এরিয়াতে? না, দমদম সারাদিন দমদম নয়, দমদমটা করার পরে আরও অনেকগুলো প্রচার আছে। আমার সারাদিনের প্রচারের ভাগ ভাগ করা আছে। যেমন দুপুরবেলা আমার মধ্যাহ্ন ভোজন আছে খড়দায়, মানে এক একটা বিধানসভাতে ঘুরে ঘুরে আমাদের প্রোগ্রাম আছে। আমার একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ইয়েতে কী বলে কামারহাটি বিধানসভায়, মানে প্রতিদিনই মোটামুটিভাবে 2-3টে বিধানসভাকে ঘুরে প্রোগ্রাম। মধ্যাহ্নভোজ বাইরে, মানে বাড়িতে ফিরছেন না খেতে? না, বাড়িতে বেশিরভাগ দিনই ফেরা হয় না, কারণ বাইরে সহকর্মীদের বাড়িতে সহভোজের একটা ব্যাপার থাকে আমাদের, যেটা ওই জন্য করতে করতে কোনো দিন ফিরি, কোনো ফিরতে ফেরা হয় না। বেশিরভাগ দিনই সহভোজ করি, একসাথে খাই সবাই। শিলভদ্র দত্ত কি এখন থেকেই বাড়ি থেকে মোটামুটি অর্ধেক বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছেন? মানে বাড়িতে খাওয়া দাওয়াটা দুপুরবেলা এমনি এখনই ছেড়ে ফেললেন প্রচারের পর্বেই? না, সেটা কথা নয় কোনো, কিন্তু এটা সহকর্মীদের তো একটা আবদারও থাকে যে আমাদের বাড়িতে আসুন। আমরা তো কর্মীদের নিয়ে, সুতরাং তাদের আবদারও তো রাখতে হয়। মানুষের আবদার যেমন রাখতে হয়, সব কর্মীদের আবদারও রাখতে হয়, তাই সবটা মিলিয়েই থাকতে হয়, কারণ তারাই তো কাজ করবে, লড়াইটা তো তাদেরই। বেশ, বর্ষিয়ান নেতা, পোড় খাওয়া নেতা শিলভদ্র দত্ত দুপুরবেলা খেতেও বাড়িতে ফিরছেন না, প্রাতরাশও অধিকাংশ দিনই বাইরেই সারছেন। সুতরাং আজকে আমাদের ভোটের পথটা বেশ জমজমাট হবে, অর্থাৎ প্রচার তো থাকবেই, কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া, তার সঙ্গে ছোট ছোট বৈঠক, সব মিলিয়ে কেমন কাটে আজকের দিনটা চলুন দেখি। এই মুহূর্তে আমরা শিলভদ্র দত্তর প্রচার গাড়িতে। শিলভদ্রবাবু, আপনি একটু আগে যখন এই অঞ্চল দিয়ে প্রচার করতে করতে এগোচ্ছিলেন, আপনি বাঁদিকে যেসব কারখানার কথা বলছিলেন, যেটা এখন হয়তো যেতে গিয়ে আমাদের ডান দিকে পড়বে, এই অঞ্চলে, মানে আপনি যেখানে প্রার্থী দমদম কেন্দ্রে, এখানে কি বন্ধ শিল্প এবং চাকরি না হওয়াটা একটা বড় ইস্যু? ইস্যু মানে কি? এটা তো সারা পশ্চিমবাংলার ইস্যু। আপনি বলুন তো, এই যেসব কারখানাকে সরকারিকরণ করা হলো বলে মমতা ব্যানার্জি বহুত কথা বলে, যেসব এবং ডানলপ, কিন্তু যেসবের অবস্থাটা আপনি দেখুন তো, এর ভেতরকার মেশিনারি বিক্রি হয়ে যাচ্ছে, মেশিন বিক্রি হয়ে যাচ্ছে এখানে। এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, এখানকার মানুষ বলে তারা সবাই সরকারি দলের সঙ্গে যুক্ত, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না। যেসব খোলেনি, এবং শুধু যেসব নয়, পানিহাটির মোহিনী মিল, যেটা বেলঘরিয়ার মোহিনী মিল, তার সমস্ত দেয়ালে ইট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বাসন্তী কটন মিল, যেটা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর নামে, এবং যেটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাসন্তী কটন মিল, সেটা বন্ধ হয়ে আছে, শ্রমিকরা বেকার। হয়নি। সিপিএম আমলে যে বন্ধটা শুরু হয়েছিল জ্যোতিবাবুর আসল উত্তরসূরি হিসেবে, এবং আমার মনে হয় সিপিএম বলতো আওয়াজ তুলতো অষ্টম বামফ্রন্ট, সপ্তম বামফ্রন্ট, আমার মনে হয় যে 2011 সাল থেকে যে সরকারটা হয়েছে এটাই সত্যিকারের বামফ্রন্ট। কারণ যে কারখানা বন্ধ শুরু করেছিলেন জ্যোতিবাবুরা, বুদ্ধবাবুরা, ইনি সেইটাকেই বহাল রাখছেন। কারখানার জমিতে, বঙ্গোদয়ের জমিতে পিয়ারলেস দিয়ে শুরু হয়েছিল, এখন সব কারখানার জমিতেই নতুন নতুন হাউজিং হচ্ছে, এবং মমতা ব্যানার্জির দলের মানুষরা সেই হাউজিং থেকে কাটমানি পেয়ে বড় লোক হচ্ছেন, কিন্তু কারখানার শ্রমিক কারখানায় চাকরি পাচ্ছে না। এই কারখানা শিলভদ্র দত্ত খুলতে পারবেন না? শিলভদ্র দত্ত খুলতে পারবেন, সেটা কারখানার অবস্থা থেকে তখন। কিন্তু আমি বলছি, মোদিজি যে গ্যারেন্টি দিয়ে বলছি, শিল্পের জমিতে শিল্প হবেই। শিল্পের জমিতে আমরা চেষ্টা করব নতুন শিল্প এনে, সেখানে পুরনো কারখানা আর করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা নতুন শিল্প এনে তার ইয়েটা আমরা কাটাবই, আমরা চেষ্টা করবই। এবং আমরা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং প্রয়োজন হলে
টাটার মতন কোম্পানিকে হাতে পায়ে ধরেও বলবো বাংলাকে বাঁচান। বাংলা থেকে চলে গেছেন, মুখ ফিরিয়েছেন, নতুন করে বাংলাকে বাঁচান, বাংলায় আসুন, বাংলার শিল্পকে বাঁচান। এটা আমরা সেইভাবে আমরা দরকার প্রয়োজন হলে ভারতবর্ষের ব্যবসায়ীদের হাতে পায়ে ধরেও আনার চেষ্টা করি। এই যে যাচ্ছেন এলাকাটা দিয়ে, একসময় বলা হতো লাল দুর্গ, তারপরে 15 বছরের তৃণমূল দুর্গ, আশপাশের বাড়ির থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে মানুষ দাঁড়িয়ে হাত নাড়ছেন। কিছু বুঝছেন? আপনি তো এলাকার জনপ্রতিনিধি হয়েছেন শিলভদ্রবাবু। আপনি একটা জিনিস বলুন, আপনারা নিজেরাই দেখছেন ফ্ল্যাট বাড়ির ওপর থেকে মায়েরা হাত বাড়াচ্ছেন, তারা কেউ নমস্কার করছেন, কেউ হাসি মুখে বেরিয়েছে। এটাই তো একটা হচ্ছে, ছবি হচ্ছে যে মোদিজির প্রতি মানুষের আস্থাটা কতখানি, মোদিজির প্রতি মানুষের ভালোবাসাটা কতখানি। এবং ভারতবর্ষে বাংলার বা দমদমের মানুষ যারা ক্ষমতায় আছেন এখন, মানে পশ্চিম বাংলায়, তাদের বিরুদ্ধে কতটা বীতশ্রদ্ধ হলে এই বাজারে বাংলায় অনেকে ভয়ে থাকেন, বেরোন না, সমর্থন করেন না, কিন্তু সব ভয়টাকে কাটিয়ে দিয়ে এ বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছেন। দমদমের মানুষ আজকে সামনে এসে হাত নাড়ছে, খোলাখুলি বিজেপি প্রার্থীর দিকে হাত ঘোরাঘুরি বিজেপি প্রার্থীর দিকে হাত বাড়াচ্ছেন, হাত নাড়ছেন। এবং পশ্চিম দমদমের মানে সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে মানে ফ্ল্যাট বাড়ির মা বোনেরাও পর্যন্ত সেটাতে এগিয়ে গেছে। আমি এই প্রচার গাড়িতে আপনাকে আর একটি প্রশ্ন করবো, কারণ আমি দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর উৎসুক মানুষের মুখের ভিড়। হয়তো কিছু মানুষ মিস হয়ে যাবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, হয়তো আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আমি যতক্ষণ কথা বলে যাব। দত্ত, মোদিজির প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আশীর্বাদ চাইতে। শিল্পাতবাবু, এখান থেকে আমার প্রচার গাড়ি থেকে আপনার শেষ প্রশ্ন। আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন। আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায়, তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম। তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া, জল তাড়ানো, মানে জল নামানো এলাকা থেকে, এসব সাংসদের কাজ নয়। আপনি কি একেবারে একইলি সিরে হিট করেছেন? না না, সাংসদের কি কাজ আছে 2009 সালে উনি জানতেন না? 2009 সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, 2009 সালে উনি যখন নির্বাচনে দাঁড়াচ্ছেন, সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তার আগে সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি সেইখানে দাঁড়িয়ে, উনি তো যখন 2009 সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না, যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেবো, যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেবো, যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষের আবর্জনা দূর করে দেবো, তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয়। এই ব্যর্থতার দায় এড়াতে সৌগতবাবু এই অবস্থানটা নিচ্ছে। ব্যর্থতার দায় এড়াতে, কারণ সৌগতবাবু ব্যর্থতার দায় এড়াতে পারেন না। উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি, মানে জল প্রকল্প এনেছি, যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি। তার জল প্রকল্প তিনি এনেছেন, কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে? জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন? জল কি মানুষ পাচ্ছেন? দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন? যদি জল প্রকল্পই করে থাকেন, দমদমের মানুষ জল কিনে খাচ্ছেন কেন? আজকে পানিহাটি সহ বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন? আজকে তো এইগুলোই বলেন। আরে বাইকটাকে এগো। আপনি বলছেন তাহলে এই ইস্যুগুলোতে মানুষ এবার ভোট দেবেন দমদমে? নিশ্চয়ই, কারণ মানুষ পরীক্ষা করলে। কালকে আমি একটি মানে মাইনরিটি সম্প্রদায়ের এলাকা থেকে যে যাচ্ছিলাম, আমি শিলভদ্র দত্ত, বিজেপির প্রার্থী, আমি মাইনরিটি এলাকার ওপর দিয়ে যাচ্ছিলাম, ঘরের ভেতর থেকে একটি ছেলে সে বেরিয়ে এসে আমাকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল যে একবার আপনাদের সুযোগ দিতে হবে, আপনাকে একবার সুযোগ দেওয়ার দরকার আছে, কারণ আপনার দেখবো আপনাকে। তা এটা হচ্ছে, দেখুন, যেটা ভাবছে যে 30% ভোটকে জিতে নিয়ে খেলা হবে, আমি বাজার এলাকা ভোট নিয়ে বাজার এলাকায় আমরা যাচ্ছি। আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আমি মোদিজির প্রতিনিধি হিসেবে, বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি ভোট চাইতে এসেছি, অপদার্থতার বিরুদ্ধে ভোট, দুর্নীতির বিরুদ্ধে ভোট, সন্দেশকারীর মায়ের অত্যাচারের বিরুদ্ধে ভোট চাইতে এসেছি। চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, মোদিজিকে ভোট দিন, আমি এই আহ্বান জানাতে এসেছি। এই যে বলছেন, আমি দেখছি ওখান থেকে যারা বাজার নিয়ে বসেছেন তারা ঘাড় নাড়ছেন, কেউ হাত নাড়ছেন, কোথাও একটা সম্মতিসূচক বিষয় রয়েছে শিলভদ্রবাবু। এই হাওয়াটা কি 3 বছর আগেও ছিল? আমি খুব
বাজার থেকে বাজার বিক্রি করছেন যারা, তারা একদম খোলাখুলি জয় শ্রীরাম বলছেন শিলভদ্রবাবু। এটাই তো আজকে বাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, বাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। তারা দুর্নীতি, তারা তো চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত সরকার হবে, তারা তো চেয়েছিল পশ্চিম বাংলায় 34 বছরের অপশাসন দূর করে একটা দুর্নীতিমুক্ত সরকার আনবো। আমরা দেখলাম দুর্নীতি তো দূর হলোই না, চুরিটা আরও বাড়লো। আমরা তো দেখলাম যে এই সরকারের খাতে, এই সরকারের আমলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে চুরি না, 42টা ডিপার্টমেন্টে চুরি। আর তাদের মহানায়িকা তিনি এখন বলছেন কিছুই জানেন না। এটা তো নয়, ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্টে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘুষ হয়েছে। তা বাংলার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও, তিনি জানেন না? এটা হতে পারে না। বেশ, ভোটের পথে শিলভদ্রবাবুর সঙ্গে প্রচার গাড়ি থেকে এখন আমরা একটু নেমে যাব, তার কারণ প্রচুর মানুষ, দুদিকে উৎসুক মানুষ অপেক্ষা করছেন। শিলভদ্রবাবুর সঙ্গে তাদের কথা বলতে হবে, তাদের সঙ্গে শিলভদ্রবাবুর যোগাযোগ প্রয়োজন। পরের অংশে আবার আপনাদের সাথে কথা হবে। ব্যবসায়ীরা সাবধানী হয়, তাদের ব্যবসা করতে হয়। সরকার প্রশাসন রুষ্ট হলে তাদের মুশকিল। আপনি একটা বাজার এলাকা দিয়ে যাচ্ছেন, হাত নাড়ছেন, হাত মেলাচ্ছেন, ব্যবসায়ীরা এগিয়ে এসে পর্যন্ত আপনার সাথে কথা বলছেন। কিছু আন্দাজ পাচ্ছেন? না না, আন্দাজ তো আগেই পাওয়া গেছে যে এবার দমদমে বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে। এটা পাওয়া গেছে। আপনি এমন একটা কেন্দ্রে প্রার্থী শিলভদ্রবাবু যেখানে কোনোদিন পদ্মফুল ফোটেনি এমন কিন্তু নয়। এখানে তপন শিকদার প্রথম পদ্মফুল ফুটিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তৃণমূল দুর্হাটা কেন চাইছে? বহুত খেয়েছে, সব শেষ করে। আমার ঘর করতে গিয়ে 5,000 টাকা, 5 লাখ টাকা চাইছে। দুর্নীতি? হ্যাঁ, আমার বাড়ি করতে দিচ্ছে না, 5 লাখ টাকা চাইছে। অর্থাৎ শিলভদ্রবাবু, ওই যে শিলভদ্রবাবু যিনি আপনাকে বলছিলেন আপনার হাত ধরে তৃণমূল দুর্হাটো, তার অভিজ্ঞতার কথা বললেন, আমি নিজের বাড়ি করছি, আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইছে। এটা দমদমে, এটা এই শহরাঞ্চলে শুধু নয়, সারা বাংলায় তৃণমূলের এটা হচ্ছে একটা ইয়ে, যে এইভাবে টাকা তোলা। আমি বারবার এটাই বলছি শিলভদ্রবাবু, সাধারণ মানুষ, ব্যবসায়ী, প্রত্যেকে কোথাও কি দমদমের সেই ভয় ডরটা ভেঙে গেল? না না, ভয় ডরটা তো ভাঙিয়ে দিয়েছে সন্দেশখালী। শাহজাহানের মতন বিপ্লবীকে, মানে এত বড় মানুষকে যদি দাঁড়িয়ে থেকে মেয়েরা প্রতিবাদ করতে পারে, আজকে যদি মহিলারা শাহজাহানকে বাড়ি ছাড়া করে দিতে পারে, তাহলে দমদমের মানুষ কেন পারবে না? এটা তো বাংলার মানুষ, আর বাংলা তো চিরকাল প্রতিবাদী জায়গার মানুষ। বাংলা চিরকালই, দেখুন একটা সময় বাংলা গান্ধীজির থেকে নেতাজিকে বেশি করে শ্রদ্ধা করতেন, কারণ তার এই লড়াইটা, বাঘা যতীন, সূর্য সেন, সমস্ত, কারণ বাংলার মানুষ চাইছে যে আন্দোলনের মধ্যে থাকি। তা সেই বাংলায় ভয়ে কিছুটা চুপ করেছিল, কিন্তু সন্দেশখালী পুরোটা খুলে দিয়েছে। সন্দেশখালী সেইটা খুলে দিয়ে মানুষকে রাস্তায় নেবে প্রতিবাদ করাচ্ছে। বেশ, আপনার প্রচার চলতে থাকুক শিলভদ্রবাবু, আমাদেরও নজর থাকবে আপনি কীরকম সাড়া পাচ্ছেন অন্যান্য পরের অংশগুলো থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে অঙ্কন দত্ত। অঙ্কন কার্যত এই ভোটে শিলভদ্র দত্তের মানে প্রচার সচিবের ভূমিকায় প্রায়। তো অঙ্কন, একটা কথা অনেকে মজা করে বলছে, বাইরে মজা করেই জাস্ট, যে দমদম কেন্দ্র হচ্ছে রাজনীতিতে 3 পরিপক্ক মাথা আর 3 বৃদ্ধের লড়াই। একদিকে সৌগত রায়, একদিকে সুজন চক্রবর্তী, একদিকে শিলভদ্র দত্ত। হাঁটছো তো রোজ এতখানি করে, কি মনে হচ্ছে শিলভদ্রবাবু কি আদৌ বৃদ্ধ হয়েছেন? মানুষ বৃদ্ধ ভাবছে সেই পার্টিগুলোকে, যে পার্টিগুলো দমদমকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে, সেই পার্টিগুলোকে যারা দমদমকে শিল্পে বৃদ্ধ করেছে, কর্মসংস্থানে বৃদ্ধ করেছে, পরিকাঠামোয় বৃদ্ধ করেছে। দমদমের মানুষ এবার নতুনভাবে শ্বাস নিতে চায়। সেই শ্বাস নিতে তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিকে জেতাবেন, কারণ উন্নয়ন মানে নরেন্দ্র মোদী, কর্মসংস্থান, শিল্পায়ন মানে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীর প্রতিনিধি এখানে শিলভদ্র দত্ত, তাই শিলভদ্র দত্ত জিতবেন। কেমন সাড়া পাচ্ছেন অঙ্কন? অসাধারণ সাড়া, মানে মানুষ এই ক্ষিপ্ত। কারখানাগুলো বন্ধ হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, দমদমের বুকে প্রায় 3 লাখ ছেলে গ্র্যাজুয়েশন পাশ করে বেকার রয়েছে। তো এই জায়গায় মানুষ এবার পরিবর্তন চায়, তাই মানুষ এবার বিজেপিকে চাইছে। শিলভদ্র দত্ত ফিটেস্ট? একদম ফিটেস্ট। প্রত্যেকটা ভারতের 543টা কেন্দ্রে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ফিটেস্ট। অঙ্কন
বলছি যে দমদম কেন্দ্রে শিলভদ্র দত্তই ফিটেস্ট প্রার্থী, তার কারণ আসলে এই কেন্দ্রকে যারা বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন ঠিক করেছেন। আগের বাম জমানা আর বর্তমানে তৃণমূল জমানার বিরুদ্ধে রায়, আর সেই রায় দেওয়ার জন্য নাকি শিলভদ্রবাবুই এখন দমদমের 1 নম্বর পছন্দ, অন্তত অঙ্কন দত্ত তাই মনে করছেন। একবার বিজেপিকে শোধরে 15 বছরের অবদান আহ্বান। এই মুহূর্তে আমরা একেবারে প্রচার করতে করতে শিলভদ্র দত্তের সঙ্গে এলাকার জনপ্রিয় কচুরির দোকান। শিলভদ্রবাবু, খাওয়া দাওয়াটা কি ভোটের সময় এভাবেই চলছে, যেমন বলছিলেন সকালবেলা যেখানে যেমন সেখানে তেমন? সেখানে সব করতে হয়, সব জায়গায় তো আর সব রকম পাওয়া যায় না। আর আমার এমনিও জীবনেও তো খুব ভালো মন্দ খাওয়ার অভ্যাস নেই, এভাবেই চলে, মানে খুব পরিবর্তন কিছু হয়নি। হ্যাঁ, বেশিরভাগ সেই সময় বাড়িতে খাই, এখন বাইরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার ব্যাপারটা একই আছে। সুজন চক্রবর্তী, সৌগত রায়রা বলেন আপনারা হচ্ছেন আদানি আম্বানির পার্টি। আদানি আম্বানির পার্টির লোক রাস্তার ধারে এরকম ঝুপি কচুরির দোকানে, এলাকার জনপ্রিয় দোকানে বসে কচুরি খাচ্ছেন, কচুরি দিয়ে ব্রেকফাস্ট খাচ্ছেন, হজম হবে পাবলিকের? পাবলিকের হজম হবে কিনা না, আমার হজম হবে, কারণ আমার অভ্যাস আছে। আর সুজনবাবু দেখুন, পাবলিকেরও হজম হয়ে যাবে আমার মনে হয়, কারণ পাবলিক যারা আমাকে চেনে তারা জানে, কিন্তু সুজনবাবু আর সৌগতবাবুর হবে না, কারণ সৌগতবাবু তো কাজু বাদাম বিরিয়ানি এতে অভ্যস্ত বেশি, আঙুর এই কী বলে কিশমিশ আঙুর সবে। সুজনবাবুর খাওয়ার এটা আমি জানি না, তবে পাবলিকেরও হজম হবে, আমার তো হবেই, কোনো অসুবিধা নেই। একটা কথা জিজ্ঞাসা করবো শিলভদ্রবাবু, এই গোটা প্রচার পর্বটা এখন পর্যন্ত যতটা দেখেছি, আপনি যখন প্রচার সারছেন আগে পিছিয়ে প্রচুর বাইক, সাধারণভাবে এটা ছবিটা আমরা রাজ্যের শাসক দলের সঙ্গে দেখতে অভ্যস্ত। দমদম লোকসভা কেন্দ্রে বাইকে করে এত তরুণ ছেলেপিলে আপনার সঙ্গে সঙ্গে আগে পিছিয়ে ঘুরছে, কারণটা রহস্যটা কি? এখানে কি আপনি ইতিমধ্যে বিজেপি শাসক হয়ে গেছে নাকি? না না, বিষয়টা হচ্ছে ইয়ং জেনারেশন মোদিজির প্রতি মজে গেছে, এবং আমি আপনাকে অনুরোধ করব যে 18 থেকে 24 লোক ছেলেদের মেয়েদের জিজ্ঞেস করুন, সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে এই জাস্ট গেল, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বাইরে করেছে, বা তার থেকে 24 বছর অবধি লোকেদের জিজ্ঞেস করুন, ছেলেদের জিজ্ঞেস করুন, তারা প্রত্যেকে মোদিজির জন্য কথা বলবেন। আমি একটা ফ্যামিলিকে চিনি যার মা তৃণমূল করে, সেদিন সেই মা আমাকে বলছে আমার ছেলেটার মাথা গেছে। এরকম কেন? বলে আমি যত মমতা ব্যানার্জির হয়ে বলি ও তত মোদিজির হয়ে পড়ে। আইলাম ভালো হলো, ভোটটা আমার। বললো এরা বলতে হবে না, ও ভোটটা মোদিজিকেই দেবে। তাই এটা হয়েছে, এটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, এটা কিছু করার নেই। ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই মোদিজিকেই। একটু ইয়ে দাও না, ঘুগনি দাও না। জমিয়ে খাওয়া চলছে প্রচারের ফাঁকে। শিলভদ্রবাবু আরেকবার একটু ঘুগনিও চেয়ে নিলেন। আমরা দেখি এরপর দমদমের মানুষ কি চাইছেন সেটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব শিলভদ্রবাবু প্রচারের পরবর্তী অংশে গিয়ে। শিলভদ্রবাবু, ট্রেনের কামরায় প্রচার। ট্রেনে তো শুধু নিজের কেন্দ্রের মানুষই উঠেছেন এমন নয়, অনেকেই আছেন যারা দমদমের সীমানা পেরিয়ে যাবেন, অনেকে দমদমেরও আছেন। সার্বিকভাবে একটা মুড বোঝা যায়, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ নিশ্চয়ই, কতগুলো মানুষ, কতজন আমাকে চেনেনও না, জয় শ্রীরাম ধরে দিলেন যেই উঠলাম, মানুষ নমস্কার করে। একেবারে সাদামাটা প্রচারের ধরনটা দেখছি, পায়ে হাঁটছেন বেশি, রাস্তা দিয়ে বাইকে করতে করতে যেতে যেতে হাত তুলছেন বা হাত নাড়ছেন, লোকাল ট্রেনের কামরায় উঠে পড়ছেন, এটা কি একদম খুব ভেবে চিন্তে করা? না না, আমি তো সাধারণ, আমাকে সকালবেলা কেউ বাড়ি গেলে লুঙ্গি আর গেঞ্জি পরে পায়,
আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায়, তা সেখানে আমি অসাধারণ হব কী করে? আমাকে সকালবেলা কেউ বাড়িতে গেলে পরে আমাকে অতি সাধারণ এতেই পায়, তা সেখানে আমি অসাধারণ হব কী করে? আমি ওই সেই রকম মানুষ তো নই যে সকালবেলা উঠে স্নান টান করে ড্রেস ফ্রেস করে বাইরে বেরিয়ে আসা। আমার দ্বারা হয় না, আমি পারিনি। এত বছর বয়স হয়ে গেল, আর চরিত্রকে পাল্টাতে পারবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, যে ট্রেনে উঠছেন, একটা ভয় কোথাও মনে মনে আশঙ্কা মনে মনে কাজ করছে না? ট্রেন নিয়ে মানুষের নানা রকমের অভিযোগ থাকে, দূরপাল্লার ট্রেন হোক, লোকাল ট্রেন হোক, যদি কেউ কোনো দিন আপনাকে ধরে জিজ্ঞাসা করে ট্রেন কেন দেরিতে চলে? না না, মানুষ প্রশ্ন করতেই পারে। আমাকে সবাই ভালোবাসবেন, আমি রাজনীতিতে নেমেছি, সব মানুষ আমার জয়ধ্বনি দেবেন, এটা যে রাজনৈতিক কর্মী ভাবেন সে তো ভুল ভাবেন। প্রশ্ন তো করতেই পারেন। সব মানুষ বিজেপিকে সমর্থন করবে, সব মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করবে, সব মানুষ আমাকে সমর্থন হয় নাকি? সে মানুষের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমার জ্ঞানের মধ্যে দিয়ে পারলে নিশ্চয়ই তাদের সঙ্গে প্রশ্নের উত্তর দেবো, চেষ্টা করব কি হয়েছে সমস্যাটা। আর যদি দেখি যে না সমস্যাটা গুরুতর, তাহলে নিশ্চয়ই এটুকু কথা দেবো, আগামী দিনে সমস্যাটাতে মেটে সেটা আমি ওপর তলায় বলতে পারবো। এইটুকু চোখে চোখ রেখে প্রশ্ন শোনার প্রস্তুতি নিয়ে নেবে একদম রিপাবলিক বাংলার মতন। চোখে চোখ রেখেই কাজ হবে। চোখে চোখ রেখে মানুষ প্রশ্ন করতে পারেন, উত্তরও দেবেন, যদি উত্তর সঙ্গে সঙ্গে থাকে দেবেন, না হলে ভবিষ্যতে সমাধানের চেষ্টা করবে। কিন্তু তার জন্য লোকাল ট্রেনে উঠে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না শিলভদ্র দত্ত। দেখি ট্রেন যাত্রার শেষে গিয়ে প্রচারের পরবর্তী অংশে কি আছে। দুপুরের খাবার সময়, দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে, 3:30 বাজে। শিলভদ্রবাবু, এই অনিয়মটা কি চলছে ভোটের জন্য? চলবেই, সবসময় রোজ তো সবসময় একসময় হয় না। আজকেও সকাল থেকেই আপনি ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখানে এলাম, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার অনিয়মের সাথে বাড়ির লোকেদের অনিয়ম হয়ে গেল, তারাও এই অনিয়মে পড়ে গেলে। কিন্তু কিছু করার নেই, সবাই মিলে একসাথে খাওয়ার, আরও সবাই আজকে খাবে, এভাবেই চলছে। মাঝে মধ্যেই সহকর্মীদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হয়। এত সব অনিয়মের আসল পুরস্কারটা মিলবে কি? রাজ্যটা কি নিয়মে ফিরবে? প্রধানমন্ত্রী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন যে পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে কার্যত কোনো শাসনই চলেনি। একদম ঠিক বলেছেন, শাসন চলেনি বলেই তো 34 বছরের অপশাসন দূর করার জন্য মানুষ স্বপ্ন দেখেছেন, কিন্তু দেখলেন ওটা দুঃস্বপ্ন হয়ে গেল, স্বপ্নটা স্বপ্ন হলো না। তা সেই পশ্চিমবাংলার উন্নয়নে, পশ্চিমবাংলার কারখানার জমি বন্ধ করা, কারখানা বন্ধ করে দেয়া, এগুলো শুরু হয়েছিল সিপিএমের আমলে, সেটাকে বলে গেল এখানে। তাই আমাদের বিয়ে হচ্ছে যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে, মোদিজির গ্যারেন্টিকে সামনে রেখে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে বাংলাকে ঠিক পথে নিয়ে আস। প্রয়োজনে রতন টাটার হাতে পায়ে ধরেও যেখানে আপনি আসুন, কারণ আপনি না এলে অন্য শিল্পপতিরা আসছে না। এখানে শিল্পের পরিবেশ ফেরাতেই হবে, কারণ একটা সময় সারা ভারতবর্ষের শ্রমিকরা এখানে আসতো এখানে কাজ করার জন্য। আজকে আমাদের লজ্জা, এখানকার ছেলেরা ধান কাটতে কেরালে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়েছে। আমাদের এটা লজ্জা। সুতরাং এটাকে আটকাতেই হবে, এটাকে কাটাতেই হবে, বাংলাকে আবার শিল্পমুখী করতেই হবে। সুতরাং তার জন্যই মোদিজিকে দরকার, এবং মোদিজির যেটা স্বপ্ন বাংলাকে নতুন করে এগিয়ে নেওয়ার, সেটা করতেই হবে। আমি কথা বেশি বাড়াবো না, এমনিতে অনেক বেলায় আপনি খেতে বসেছেন, কিন্তু খাওয়ার পাতে বসেছেন বলে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে কি খেতে ভালোবাসেন ইত্যাদি, তার মধ্যে যাচ্ছি না। আমি একটা অন্য প্রশ্ন করছি। দমদমে সিপিএমের আমলে কথা ছিল, আপনি বহুদিনের পলিটিশিয়ান, আপনি জানেন যে এখানে ভোটের আগের দিন কি খাওয়ায় সিপিএম কেউ জানে না। কখনো সেটা প্রকাশ্যে দমদম দাওয়াই বলে উল্লেখ করা হতো, কখনো হতো না, কিন্তু ভোটারদের মন ঘুরে যায়, অন্তত ভোটটা ঘুরে যায়, মন যদি নাও ঘোরে। তারপরে তৃণমূলের 15 বছর। শিলভদ্র দত্ত কি সত্যি সত্যি যে ভোটটা যে বাক্সে যার পাতে গিয়ে পড়ার কথা সেটা ফেলাতে পারবেন? একদম, হ্যাঁ, নিশ্চয়ই পারব। কারণ কর্মীরা আজকে প্রচণ্ড উদ্বুদ্ধ, এবং সব থেকে বড় দেখুন কর্মীদের তো আছেই, কর্মীদের মানে তো আছেই। 2009 সালে আপনি যদি একটু পিছিয়ে গিয়ে দেখেন, 2009 সালে সব বুথে তৃণমূল
এজেন্ট দিতে পারেনি। 2011 সালেও সব বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি, কিন্তু মানুষ পরিবর্তন চেয়েছিল বলে মানুষের ঢলকে আটকাতে পারেনি সিপিএম। এবছরের পরিস্থিতি পরিবেশ 2009-এর মতো, মানুষ সেইভাবেই রাস্তায় নামবেন। আটকানোর ক্ষমতা 2-4টে মস্তানের হবে না, আর যেটুকু চেষ্টা করবেন সেটুকু সেন্ট্রাল ফোর্স আটকে দেবে। ভোটটা মানুষই দেবে, ভোটটা মানুষই বিজেপিকে দেবে এবং বিজেপিকে জেতাবে। এই ভোট মানুষের এবং সে ভোট বিজেপি পাবে, এই আত্মপ্রত্যয় নিয়েই শিলভদ্রবাবুর সঙ্গে আজকের মতো নেতার সাথে ভোটের পথে চলা আমরা শেষ করছি। পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভোটের পথেই অন্য কোনো নেতার সাথে। আপাতত রিপাবলিক বাংলার জন্য ক্যামেরায় রোহিতের সঙ্গে আমি অনির্বাণ।